तुम छुपा ना सकोगी मैं वो राज हूँ, तुम भुला ना सकोगी वो अंदाज हूँ। ला 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 ला, गूंजता ही जो दिल में तो है राह क्यों, मैं तुम्हारे ही दिल की तो आवाज हूँ। सुन सको तो सुनो धड़कनों की जुबां, मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ। जानम देख लो मिट गई दूरियां, मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই গানটা আমি নিজেকে উদ্দেশ্য করে করলাম। আমার চ্যানেলের সাথে আমার যে সম্পর্ক, যেই আত্মার সম্পর্ক, সেই সম্পর্কটাকে এলাবোরেট করার জন্য আজকে আমার এই গানটাকে এক্স্যাক্ট বলে মনে হলো। যে আমি চাইলেও লুকাতে পারবো না আমার ভিডিও করার ইচ্ছা, আর আমার ভিডিও করার যে আন্দাজ সেটাকে তোমরা সবাই খুব পছন্দ করো, ইভেন আমি নিজেও পছন্দ করি। তো সেই কারণের জন্যই কোনোভাবেই যে আমি আমার মানে কি বলবো, যতই কান্নাকাটি করি না কেন, যতই কষ্ট পাই না কেন, যতই আমি বলি না কেন যে আমার খুব ভেঙে পড়ছি আমি, যদিও তার একটা কথা, একটা বর্ণ, একটা ইঞ্চিও মিথ্যে নয়, ঠিক তেমনি এটাও ধ্রুব সত্যি যে ভিডিও করা ছাড়া আমি থাকতে পারবো না। সেটা নিজের প্রয়োজনে অবশ্যই, এবং নিজের একটা জায়গা, সেই জায়গায় টিকে থাকতে গেলে ভিডিও তো আমাকে করতেই হবে। তো গতকালকের যেই পরিস্থিতি ছিল সেখানটায় অনেক কমেন্ট আমি পেয়েছি, মানে ইরিলেভেন্ট কথাবার্তাও অনেকে বলেছে, যেগুলোকে কিনা মানে কি বলবো, রাখাটা আমার উচিত বলে মনে হয়নি। তো আমি সেগুলোকে অবশ্যই ডিলিট করে দিয়েছি। নিতান্তই একেবারে ইরিলেভেন্ট কথাবার্তা, যেটা আমার চ্যানেলের পক্ষে ক্ষতিকর, সেই কারণে আমি ডিলিট করে দিয়েছি। এছাড়াও বেশ কিছু কমেন্ট এরকম ছিল, তুমি কেন এভাবে এখানে কাঁদছো, স্ট্রং হতে হবে, সেই কথা অনেকে বলেছে। আমি স্ট্রং এনাফ, জানো তো, আমি ভীষণ স্ট্রং, সেই কারণের জন্য এখনো টিকে আছে। আমি বলছি তো, আমার জায়গায় অন্য কেউ থাকলে প্রথমবারই শেষ হয়ে যেত, প্রথমবারেই তল্পি তল্পা গুটিয়ে চলে যেত, ঠিক আছে? এবার কথা হচ্ছে আমি কেন এখানে এসে কাঁদি, কিসের জন্য মানে আমি কাঁদছি, এই ওয়াইটি রিলেটেড বিষয়ের জন্যই কাঁদছি, আর তো অন্য কোনো কারণ নেই আমার কাঁদার। কারণ আছে কি, অন্য যে সমস্ত কারণ সেইগুলোকে আমি অনেক আগে ওভারকাম করে এসেছি, এখন সেইগুলোতে কান্না পায় না, জেদ হয়। যেই ঘটনার জন্য, যেই মানে সময়ের জন্য একসময় আমি কান্না করেছি এই অফ ক্যামেরা, সেগুলো মনে পড়লে এখন জেদ হয়, রাগ হয়, এখন আর কষ্ট হয় না। কিন্তু আমার যেই এখন বর্তমানে পরিস্থিতি, সেটা তো ইউটিউব রিলেটেডই। জানি না, মানে তোমরা, আমি বুঝতে পারি যে তোমরা কেন বলো, যাতে করে আমার এই অবস্থা দেখে অন্য কেউ না হাসে। শোনো, যাদের হাসার তারা এমনিতেও হাসবে, অমনিতেও হাসবে। আমার সবচেয়ে বড় কারণটা কি জানো তো, আমি তোমাদের সাথে এই কথাগুলো কেন শেয়ার করি, কারণ আমার কথা শোনার মতন তোমরা আছো। আমার মনের যে পরিস্থিতি, আমি হাসি, কাঁদি, কষ্ট পাই, দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়, আমার এই পরিস্থিতি দেখার জন্য, আমার কথা শোনার জন্য, আমার কষ্ট ফিল করার জন্য, আমার আনন্দে হাসার জন্য শুধুমাত্র তোমরা আছো। আমি সেই কারণে তোমাদের সাথে শেয়ার করি। আমি নিজেকে অনেক হোল্ড করার চেষ্টা করিও, কিন্তু যখন পারি না, বাঁধ ভেঙে যায়, তখনই ক্যামেরাটা খুলে তোমাদের সামনে, তোমাদের সাথে শেয়ার করি, যাতে করে তোমাদের কমেন্ট কিছুটা হলেও আমাকে ভীষণ পরিমাণে সাপোর্ট করে। তো বলতে পারো, সেই জন্য আমি চাই না তোমাদের কষ্ট দিতে, নতুবা আমার যেই পরিস্থিতি চলে, তাতে করে যদি আমি সারাদিনও তোমাদের সঙ্গে বলতে থাকি না, তোমরা শুনে শেষ করতে পারবে না যে আমার কি হচ্ছে, আমার সাথে কি হচ্ছে, আমার ভেতরে কি হচ্ছে, আর আমার সাথে কে কি করছে। তো যাই হোক, যারা যারা এই ধরনের কমেন্টগুলো করেছো, আমি সত্যি বলছি, একমাত্র তোমরা আছো আমার এই কথা শোনার জন্য, চোখের জল মোছানোর জন্য। দূর থেকে কমেন্টের মাধ্যমে তোমরা আমার যে চোখের জল মোছাও, শুধুমাত্র তোমরা আছো, আর কেউ নেই। সেই কারণে আমি তোমাদেরকে বলি, আর তোমরা আমার সবচেয়ে বড় আপন। আমি কালকে কাঁদতে কাঁদতে একটা কথা বলেছিলাম, আশা করছি তোমাদের মনে আছে, আমার আবার বেরিয়ে যাবে কান্না। সেটা হচ্ছে
আমার যেই স্বভাবগুলো মানুষের চোখে অফ ক্যামেরা কাছের মানুষগুলোর কাছে যেগুলো কিনা আমার বাজে স্বভাব, সেইগুলোই তোমাদেরকে আমার প্রতি আকৃষ্ট করেছে। আমি কি করে ভুলে যাব বলো তো? কি করে ভুলে যাব যে যেই স্বভাবগুলো মানুষের কাছে আমাকে খারাপ করেছে, সেই স্বভাবগুলোই আমি এত মানুষের কাছে ভালোবাসা পেয়েছি সেই স্বভাবটা নিয়ে। তাহলে আমার আপন কারা? কে আমার আপন? তোমাদের সঙ্গে আমি শেয়ার করব না বলো? আমার পরিস্থিতিতে কে কে হাসছে, কে কাঁদছে, আমি তাদেরকে বিন্দুমাত্র কেয়ার করি না। আমি যদি তাদের কথা কেয়ার করতাম না, যে আমাকে নিয়ে কে কি বলছে, আমি ভিডিওই করতে পারতাম না। তোমরা সবসময় এটা বলো, আজকে আমি কথাগুলো যে বলছি, তোমরা তো আমার যুক্তির জন্য আমাকে ভালোবাসো। আমি যে কথাগুলো বলছি একটুখানি মিলিয়ে দেখো তো। যখন আমি কোনো সময় এক সময় বলতাম, এখন বলি না, যে ওরা আমাকে এই সমস্ত বলছে, এই সমস্ত বলছে, তোমরা বলতে আমরা যে এতজন ভালোবাসি, আমরা যে তোমাকে এতজন ভালোবাসি, তাহলে তোমরা যখন আমাকে ভালোবাসো, তোমাদের সামনে কেন আমি অন্যের চিন্তা করে, অন্যে হাসলো না কাঁদলো আমাকে নিয়ে, না খিল্লি উড়ালো, সেটার কথা চিন্তা করে কেন তোমাদের সামনে আমি আমার কষ্টটা জাহির করব না বলো? ফাঁদে ফেলে দিলাম তো তোমাদেরকে, পাকে ফেলে দিলাম তো। এটার নাম হচ্ছে যুক্তি। আর এই যুক্তির জন্যই তোমরা আমাকে ভালোবাসো। আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরা আমাকে ভালোবাসো, কথা শেষ। মাঝখানে কে দেখলো, কে হাসলো, আমি একদমই কেয়ার করি না। আর আমি একটুও বদার নই তার জন্য। কালকের ঘটনাটা বহুদিন ধরে আমার সাথে ঘটছে, বহুদিন ধরে আমার সাথে ঘটছে। আগামীকাল তোমরা ভ্লগ ভিডিওতে দেখতে পাবে যে শুরুয়াতটাই কতখানি ভয়ানক হয়েছিল, আর আস্তে আস্তে পরিস্থিতি কতটা আরো খারাপের দিকে গেছে সেটাও তোমরা আন্দাজ করে নিতে পারবে। সবকিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না। যেটা ক্যামেরাবন্দি করেছিলাম সেটা আমার প্রয়োজনে করেছিলাম, তো সেটা যে তোমাদেরকে দেখাতে হবে আমি ভাবতে পারিনি। তো দেখাবো তোমাদেরকে, ব্লগ ভিডিওতে তোমরা দেখতে পাবে। আচ্ছা, চলে আসি এবার আমার কন্টেন্ট। আজকে মিনাকে নিয়েই কিছু কথা বলবো। গতকালকে ফোনদীপের ভিডিওটা, গতকালকে কারোর ভিডিও আমি দেখিনি, কিচ্ছু করিনি। আজকে সকালবেলা মিনার ভিডিওটা আজকে সকালবেলা দেখলাম। ও কালকে তো মিনার ভিডিও 1 মিনিটের ছিল, সেটা দেখার পরে তো আমি আরো বেশি খারাপ হয়ে যাই যে সত্যি মানুষ কিভাবে উঠে পড়ে লেগেছে। আর আজকে মিনার যে ভিডিওটা দেখেছি সেটা নিয়ে আমার কিছু কথা বলার আছে। মানুষের স্বভাব যেন, আমি সবসময় বলি, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। যার যেটা স্বভাব সে সেটা করবেই। তো আমার স্বভাব হচ্ছে যুক্তি দিয়ে কথা বলা। সে সামনে আমার মা থাক, বাবা থাক, বা বাইরের কেউ থাক, অচেনা কেউ থাক, তার কোনো অ্যাক্টিভিটি আমার যদি মনে হয় ভালো, প্রশংসা করব, খারাপ তাহলে আমি বলবো। তোমাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি। আমি তাকে চিনতাম না। একবার অটোতে করে যাচ্ছি ঠাকুরনগর থেকে গাইঘাটা পর্যন্ত। একজন মহিলা অটোটা দাঁড় করালো, পেছনে একটা জায়গা ছিল, আর সারা অটোতে কোনো জায়গা ছিল না। সামনের একটা অল্প বয়সী ছেলে, সে পেছনে গিয়ে তারপরে সেই বয়স্ক ব্যক্তিটিকে, মহিলাটিকে বসতে দিল। ঠিক আছে, মানে যাতে করে ওনার হাঁটুতে প্রবলেম থাকতে পারে সেই কারণে বসতে দিল। আমি নেমে ওই ছেলেটিকে থ্যাংক ইউ বলে গাইঘাটা থেকে হাবড়ার অটো তুললাম। ছেলেটি আমাকে জিজ্ঞাসা করলো কেন থ্যাংক ইউ বললেন। তখন আমি বললাম এই যে ম্যানার্স, এই ছোট্ট ছোট্ট ম্যানার্সগুলো না, এগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। তো ছেলেটিও হাসলো, আমিও চলে আসলাম। এই যে আমি তো চিনি না, তবুও তাকে অ্যাপ্রিসিয়েট করেছি। তো এদেরকে তো আমি চিনি। হ্যাঁ, তো মিনার আজকের ভিডিওতে ছিল গত পরশু দিন যে মিনা ফ্ল্যাট থেকে হঠাৎ করে বাপের বাড়িতে চলে গেল, তার পরের দিনই ছিল দীপ্তর জন্মদিন। ঠিক আছে, দীপ্তর জন্মদিন ছিল। এইবার ঢিঢি পড়ে গেল যে মিনা এই কারণের জন্যই ফ্ল্যাট থেকে এই বাড়িতে গেছে। ঠিক আছে, হচ্ছে তোমার বাপের বাড়িতে গেছে যাতে করে জন্মদিন সেলিব্রেট করতে পারে। আচ্ছা, জন্মদিন সেলিব্রেট করতে গেলে ফিজিক্যালি উপস্থিত হয়ে সেলিব্রেট করতে হয়। বাদবাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটাকে মেনেই ভিডিওটা করেছে, জানে না কিন্তু, দেখেনি কিন্তু কোথাও, কিন্তু এটাকে মেনে নিয়ে ভিডিওটা করেছে। এই যে আমি এতবার বলি যে এই যে বান্ধবীর বাড়িতে গেছে, কিমা যে ভিডিও দিচ্ছে না, কাজল পড়তে গেছে, তখন কিন্তু কেউ কথা বলে না, কেউ সারা শব্দ দেয় না। কারণ কিমা তো আর সংসার ছেড়ে চলে যায়নি, পাড়া চড়িয়ে এসে তারপরে সংসারে ঢোকে। সেই কারণের জন্য কিমাকে বলা যাবে না। ঠিক আছে, কিমা যা করছে ভালো কাজ করছে, সন্তান বড় হয়ে গেছে। ঠিক আছে,
সন্তানকে মানুষের মতন মানুষ, একজনকে হীরের টুকরো একজনকে সোনার টুকরো তৈরি করে দিয়েছে, আমরা সেটা সচক্ষে দেখতে পাচ্ছি। তাই এখন তার খোলা লাইসেন্স হয়ে গেছে, খুল্লা ছাড় হয়ে গেছে, আর লাইসেন্স পেয়ে গেছে বাইরে গিয়ে চষিয়ে তারপরে ঘরে ঢোকার, ঠিক আছে, হাত পা ধুয়ে তারপরে ঘরে ঢুকে যায়। আমরা দেখেও সেটাকে আমরা বলতে পারবো না, সেটা একটা অন্য পুরুষ বাই চান্স আর কি, বাই ডিফল্ট বলতে পারো, শুটিংয়ের ডিফল্টে ওই হাফ নগ্ন অবস্থায় একটি লোক, মধ্যবয়স্ক লোক সুইমিং পুলে দাঁড়িয়েছিল, সেটা বাই মিস্টেক কিমার ক্যামেরাতে চলে আসে। সেটাকে নিয়ে কিন্তু সন্দেহ করা যাবে না। আর মিনার ভিডিওতে কার কোন আঙুল, কার কানের এইটুকু পাতা, কার হাতের এইটুকু পাঞ্জা দিয়ে ব্যাস শুইয়ে দেওয়া হলো, ওই মেয়েটিকে শুইয়ে দেওয়া হলো। এটা হচ্ছে কন্ট্রোভার্সি, এগুলো হচ্ছে কন্ট্রোভার্সি। একটা ছবি ঝাপসা করে দিয়ে প্রমাণ করে দিলাম, একটা মানে কি বলবো, মুখের ছবি না পেছনের ছবি বলা দুষ্কর, ঝাপসা করে দিয়ে ব্লার করে দিয়ে আমি প্রমাণ করে দিলাম সবকিছু। কি প্রমাণ করে দিলাম? না শুয়ে পড়েছিল, না ওর সঙ্গেই গেছিল দেখা করতে, ওর সাথেই গেছিল, ও এসেছিল ফ্ল্যাটে, ও ওদের বাড়িতে থাকে, ব্যাস প্রমাণ করে দিলাম। এই যে পেশাদারি যারা উকিল আছে, বা এই যে যারা কিনা হচ্ছে তোমার আন্ডার কাভার এজেন্ট, প্রশাসনিক অধিকর্তারা রয়েছেন, তাদের সমস্ত ডিগ্রি ফেল এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে সামনে এদের মানে কি বলবো, ডিগ্রি ফেল। এরা একটা ছবি ঝাপসা করে দিয়ে প্রমাণ করে দিলাম, একটা তীর চিহ্ন দিয়ে প্রমাণ করে দিলাম। দর্শক গিয়ে দেখে সত্যি সত্যি বিশাল প্রমাণ। আরে খাটের আওয়াজটা পর্যন্ত পাওয়া যাচ্ছিল, শুইয়ে দিয়েছিল না, খাটের আওয়াজটা পর্যন্ত পাওয়া যাচ্ছিল। বুঝতে পেরেছ? এদের কন্ট্রোভার্সি হচ্ছে এই লেভেলের। আমি দেখিনি যে মিনা দীপ্তর জন্মদিন পালন করছে, মিনার উপস্থিতি আমি দেখিনি, তাই আমি কি করে বলবো? আমি তো বাধ্য ভিডিও টু ভিডিও করতে আমি বাধ্য। আমার কাছে প্রমাণ ছিল, আমি সেই প্রমাণগুলো শুনিয়েছি, কিন্তু উল্টে আমাকে মিথ্যেবাদী বলা হয়েছে, এবং যেই মেয়েটির কথোপকথন শুনিয়েছি তাকে রেড লাইট এরিয়ার মেয়ের সঙ্গে তুলনা করে দেওয়া হয়েছে। এরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। যদি মিনা গিয়েও থাকে দীপ্তর কাছে, সেটা কি আমাদের কাছে এসেছে? কোনো রকম কোনো ভিডিও ফুটেজের মাধ্যমে কোনো জায়গার হাত, কোনো জায়গার পা, কোনো জায়গার পায়ের বুড়ো আঙুল, কোনো জায়গার হাতের মিডিল ফিঙ্গার দেখা গেছে কি? দেখা যায়নি তো। কিন্তু তারপরেও মিনা গেছিল দীপ্তর জন্মদিন পালন করতে। আহারে, ওই যে কেকটা কাটছিল দীপ্ত, এদের মুখে ঠুসে যদি দিত তাহলে মনে হয় বন্ধ করে দিত। একটা দিন একটা ওই অদৃশ্য হয়ে ভিডিও, দীপ্ত তো শুধু কালো স্ক্রিন রেখে তারপরে কিছু কথা বলে, তো সেটা শোনার সাথে সাথে দুই হাই লেভেলের কন্ট্রোভার্সি ক্রিয়েটার দীপ্তর সাথে যোগাযোগ করেছে। ভেবেছে এইবার দীপ্তর সাথে যোগাযোগ করে সরু বলি করে তারপরে দীপ্তর থেকে ইনফরমেশন নিয়ে দীপ্তকে হটিয়ে দিয়ে বেশ একটা বিশাল একটা বিষয় করে দেব। কিন্তু ওই দীপ্ত ওদের এই দুই হাই প্রোফাইল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে হিসু করে দিয়েছে। সেই কারণে আর কথাটা আগে বাড়েনি, বলে না বাত আগে নেহি বাড়ি, তো সেরকমই হয়েছে। ও বলছে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আমার জন্য আমার বৌদির কিছু একটা হয়ে যেতে পারে, বা আমার সাথে যে থাকবে, আমার তো হবেই, আমার সাথে যে থাকবে তারও ক্ষতি হয়ে যেতে পারে। সেই কারণে আর কি ইয়েটা ঠিক কি যেন বলে, তোমার নিরাপত্তার জন্য অভিযোগ করতে যাবে। তো সেটাকে ধরে দেওয়া হলো কি না, দীপ্তর জন্মদিন ছিল সেই কারণে গেছে। আচ্ছা, এর আগে কিছুদিনও তো মিনা ফ্ল্যাট থেকে গিয়ে বেশ কিছুদিন ছিল, চাইলে কি সেই সময় দেখা করতে পারেনি, নাকি এরা ঠিকঠাক এই ছিচিআইডি বাহিনী ঠিকঠাক কাজ করতে পারেনি? মনে হয় গিয়ে দেখে আসতে পারেনি, আর নয় ঘুমাচ্ছিল। সবসময় ওই মিনার নিচে, ফ্ল্যাটের নিচে পাহারা দেয় তো, ঘোরাফেরা করে, তাই ঘুমের ঘাটতি হয়ে গিয়েছিল। তাই মিনা যখন ফ্ল্যাট থেকে বাড়ি গেছিল, তাই এরাও রেস্ট নিচ্ছিল, তাই বোঝেনি। আরে গেছিল, দীপ্তর বাড়িতে গেছিল, আর খুব শিগগিরই দীপ্তর সাথে আমিও দেখা করবো। জন্মদিনের ট্রিটটা নেওয়া বাকি আছে, তোদেরকে দেখিয়ে দেখিয়ে খাবো, বুঝতে পারলি তো? বিরিয়ানি তোদেরকে দেখিয়ে দেখিয়ে খাবো। তো যাই হোক বন্ধুরা, এই সমস্ত মানে কথা শুনলে ভাবি এরাই মনে হয় কন্ট্রোভার্সি করছে, কারোর পাছার ছবি ব্লার করে দিয়ে ওই তো সব প্রমাণ দিয়ে দিলাম। এবার আসি মিনার আজকের ভিডিওর কথা। মিনার আজকের ভিডিওতে
দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল, ছেলেকে কাছে পাওয়া তো দূর কথা, দেখতেই পাইনি। ফল্টটা কার? তুই যে দেখতে পাসনি, তার পেছনে ফল্টটা কার? আজকে তুই নিজের মুখেই বললি যে তোমরা অনেকেই বলো যে সেই রাত্রে আমি কেন নিয়ে বের হলাম না, সেই রাত্রে আমার কি পরিস্থিতি ছিল না ছিল একমাত্র আমি জানি। আমি যতই বলি না কেন তোমরা কেউ বুঝবে না। তোমরা কেউ বুঝবে না মানে বলতে চেয়েছে যারা বিশ্বাস করবে না তাদেরকে আর আমি বিশ্বাস করাতে পারবো না। দেখ, তোর কথার মধ্যেই না অনেক অসঙ্গতি ছিল, তোর কথার মধ্যে অনেক অসঙ্গতি ছিল। যদি তুই প্রথম থেকেই সব ঠিকঠাক বলতিস তাহলে যেই কিছু সংখ্যক মানুষ তোর এই বিষয়টা নিয়ে রেগে রয়েছে তোর উপরে, তারা হয়তো বিশ্বাস করত। কারণ দর্শক না আমাদের কেনা গোলাম নয় যে আমরা যা গেলাবো তাই গিলবে, এরকমটা কখনো নয়। তো তোর প্রথম মিথ্যে কথা ছিল যে তুই এক কাপড়ে বেরিয়ে এসেছিস, যেটা কিনা একদমই মিথ্যে কথা। তোর এক হাতে একটা ব্যাগ ছিল, আরেক হাতে নোড়া ছিল, যেটা তুই পরে স্বীকার করেছিস। তোর অবস্থা ছিল ভিখারির থেকেও খারাপ, হাতে 5টা টাকা। সে তো তুই যখন ওখানে থাকতিস তখনও তোর হাতে কোনো টাকা থাকতো না, অ্যাকাউন্ট হোল্ডার ছিল তোর স্বামী, ঠিক আছে? তো সেই কারণের জন্য তোর হাতে তখনও 5টা টাকা থাকতো না, কখনোই থাকতো না তোর হাতে কোনো টাকা পয়সা। তো এই যে একটা তো বরাবরের জন্য ছিল যে তোর কাছে তুই ভিখারি হয়েছিলি, এত টাকা ইনকাম করা সত্ত্বেও ভিখারি হয়েছিলি। একটা মিথ্যা কথা আসলো কি তুই এক কাপড়ে বেরিয়ে এসেছিলিস, সেটা কখনোই নয়। তুই এক কাপড়ে বের হোসনি, আর তুই এই কথার পরিবর্তে কোনো প্রমাণও দিতে পারিসনি, বা মুখ ফেরে কিছু বলিস যে না আমি কিন্তু এক কাপড়েই বেরিয়ে এসেছি, আমার নামে মিথ্যে কথা বলা হচ্ছে যে আমি সেজে গুজে বেরিয়েছি। যার পরকীয়ার শুরুয়াতওয়ালি সম্পর্ক যার ধরা পড়ে যায়, তার আর যাই হোক তার বাড়ি থেকে বের হওয়ার সময় যে সাজার কোনো প্রবৃত্তি থাকবে না, মুখে মেকআপ করার যে কোনো প্রবৃত্তি থাকবে না, সেটা আমরা বুঝি। সেটার জন্য কোনো প্রমাণ আমাদের লাগবে না, কারণ আমরা মানুষ তো, আমরা বুঝতে পারবো। কিন্তু তুই এক কাপড়ে বেরিয়ে আসিসনি, এটাও তো সত্যি কথা। দীঘার থেকে এসে সেই জামা কাপড়গুলো যে তুই ব্যাগের থেকে বের করছিস, সেটাও কিন্তু সত্যি কথা। তাহলে তুই ব্যাগের মধ্যে তোর জামা কাপড়গুলো গুছিয়েছিস উইথ ইয়োর ডকুমেন্টস, তোর সমস্ত ডকুমেন্টসগুলো, ব্যাংকের পাসবই, সেগুলো সমস্ত তুই নিয়েছিস। ছেলে নিয়ে আসার কন্ডিশন ছিল কিনা, সেই রকম পরিস্থিতি ছিল কিনা, সেটা হচ্ছে কোয়েশ্চেনেবল। বাট তুই এটা মিথ্যা কথা বলেছিস যে তুই এক কাপড়ে বেরিয়েছিস। তুই জামা কাপড় কিছু হলেও তুই ব্যাগের মধ্যে নিয়েছিস, যেটা কিনা ফন্দীপ বলেছে, কিন্তু তুই তার পরিবর্তে কোনো কথা বলিস না। আচ্ছা মানলাম তুই কোনো জামা কাপড় আনিসনি, কিচ্ছু আনিসনি, ডকুমেন্টসগুলো নিয়েছিস। তাহলে এটা একবার কমসে কম তো বলতে পারতিস যে আমি বেরিয়েছি এক কাপড়ে, আমি ছিলাম নাইটি পরা, আমি চুড়িদার পরে তারপরে বেরিয়েছি, বাট এক কাপড়ে বেরিয়েছি উইথ মাই ডকুমেন্টস। এইগুলো তো, এটা তো বলাই যায় রে। এত কিছু বললি, এটাও তো বলতেই পারতিস, কারণ মানুষে তোকে মিথ্যেবাদী ভাবছে, তোকে গয়না চোর ভাবছে। নিজের বাবার দেওয়া গলার হারটা তুই গলায় পরে রয়েছিস, অথচ কি বলছে যে ওই বাড়ির থেকে চুরি করে নিয়ে এসেছিস, চোরের বদনাম। এটা নিয়ে তুই বলেছিস, এটা নিয়ে মিনা বলেছিল কাঁদতে কাঁদতে যে শাশুড়ি সারা পাড়ায় বলে বেড়াচ্ছে যে আমি নাকি গয়না চুরি করে নিয়ে এসেছি। হ্যাঁ, এটা তুই কাঁদতে কাঁদতে বলেছিস। আর হ্যাঁ, তোকে যে একটা কথা প্রমাণ করার জন্য বারবার বলতে হবে এরকমটা কিন্তু মোটেও না, একবার বলে দিলেই হয়। কারণ বারবার কারা বলে? যাদের মনের মধ্যে সংশয় থাকে তারা বলে বারবার, সেটাকে প্রুফ করার চেষ্টা করে যে আমি যেটা বলছি সেটা সত্যি। কিছু অসঙ্গতি ছিল রে, পুরোটা অসঙ্গতি না। একটা মেয়ের জীবনে কতটা ভয়াবহ পরিস্থিতি নেমে আসলে তাকে ওই রাত্রেবেলা বেরিয়ে আসতে হয়, সেটা যার সাথে হয় সেটা সে বুঝতে পারে। এতটাও তো অমানুষ নই, বিবেক বুদ্ধি সবই রয়েছে। সেই কারণের জন্যই কিন্তু পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু মানুষের একটাই বক্তব্য, পরকীয়া করে বলে আমি নাকি দাঁড়াই। আমার নিজের কোনোদিনও পরকীয়া করার শখ হলো না। যাই হোক, এইটা হচ্ছে কি বলবো, বিতর্কিত বিষয়, এটার মধ্যে যেতে চাই না। যে যা বলছে বলুক, যে যা বলে শান্তি পায় পাক। তো এই তো গেল বিষয়। তারপরে ছেলে নেওয়ার পরিস্থিতি ছিল কিনা। হ্যাঁ, যাকে ওই পরিস্থিতিতে ওই সময় বের হতে হয়, আর ছেলেকে কাছে রাখার জন্য এরা যেইভাবে একের পর এক কথা বলে চলেছে, আমি বলবো না প্ল্যানিং প্লটিং করেছে, কারণ প্ল্যানিং প্লটিং করে কিছু হবে না এই ব্যাপারে, বা চক্রান্ত করেও কিছু হবে না। সেই কারণে এরা যেই ধরনের কথা বলে চলেছে ছেলেকে কাছে রাখার জন্য, তাতে করে এইটুকু স্পষ্ট যে এদের বাড়িতে ছেলে সন্তানের কতটা প্রায়োরিটি রয়েছে, ঠিক আছে? প্লাস এদের অতীত, যেটা কিনা এদের বাড়ির মেয়ের সঙ্গে হয়েছিল, আর ছেলেকে মানুষ করা হয়েছে, যাই হোক বড় করা হয়েছে,
সেটা দেখে বোঝা যায় যে এই বাড়িতে ছেলের সন্তানের কদর কতটা বেশি। তাই ওর পক্ষে যে ছেলেকে নিয়ে বের হওয়া সম্ভব ছিল না এটাও বুঝতে পারি। এটা যারা বুঝতে চায় না তাদেরকে সত্যি বোঝানো সম্ভব নয়। যারা জোর করে বলে তুমি তোমার ছেলেকে নিয়ে আসতেই পারতে, ওখানে অতগুলো মানুষ ছিল, তার মধ্যে থেকে ছেলেকে নিয়ে আসতে পারবে? যেই ছেলেকে কিনা মাল রিকভারি করতে গেছে পরে ছেলেকে বন্দি করে রেখেছিল, সে ছেলেকে সরিয়েই রাখতো বা টেনে হিচড়ে নিয়ে নিত। আচ্ছা, এইবার সবার আরও একটা কথা, যেদিন বেরিয়ে এসেছিলে সেই দিন না হয় নিতে নাই পেরেছো, যদিও বা থানায় বসেছিল রাত 3টে পর্যন্ত, ভোর 3টে পর্যন্ত, তবুও সবাই বলছে যে সেই দিন না হয় নাই নিতে পেরেছো, কিন্তু যেদিন মাল রিকভারি করতে গেলে সেই দিন কেন একবারও ছেলেকে দেখতে চাইলে না? সেই দিন প্রথম কথা হচ্ছে, যখন মাল রিকভারি করতে যাবে, যেহেতু এটা লিগালভাবে হয়েছে, সেহেতু এদের কাছে নোটিশ আগেই পৌঁছে গেছিল যে কোন তারিখে মাল রিকভারি করতে যাওয়া হবে। এরা কিন্তু প্রথমেই প্লটিং করে ছেলেকে কিন্তু অন্যত্র পাঠিয়ে দিয়েছিল, আর সেটা ফন্দীপ নিজের মুখে স্বীকার করেছে যে কোনো এক পিসির বাড়িতে তাকে রাখা হয়েছে। ঠিক আছে, তাকে রাখা হয়েছে। তাহলে যদি ছেলে ওখানে না থাকে, মিনা দেখবে কি করে? মিনা কি করে দেখবে? এইবার একটা কথা বলা বাহুল্য, সেটা হচ্ছে মিনা একবার না, মিনা গিয়ে আগে ছেলের কথা, একবার কেন, মিনা গিয়েই আগে ছেলের কথা জিজ্ঞাসা করতে পারত। ওখানে প্রশাসনের আধিকারিকরা ছিল, সেখানটায় মিনা জিজ্ঞাসা করতে পারত এবং করতেই হতো। এটা অধিকার, বাচ্চার উপরে অধিকার কি ফলানো, এটা তো মমতা বোধ থেকেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠবে যে আমার ছেলেটাকে কতদিন হলো দেখি না, আমি একটু আমার ছেলেকে দেখতে চাই। প্রথমে তো এই কথাটা বলা উচিত ছিল। বাংকার থেকে ঘটি নামানো, কাঁথা খোঁজা, এই কমেন্টগুলোকে ইগনোর করা যায় না। এটা বাস্তব সত্যি কথা যে কাঁথা খুঁজছিস, কাঁথা পাচ্ছিস না বলে কাঁথা খুঁজছিস, ছেলেকে দেখা যাচ্ছে না, ছেলেকে তো একবারও খুঁজলি না। তুই ভালো মতন জানিস যে ছেলে ওখানটায় ভালো আছে, আমরা সবাই দেখতে পাচ্ছি যে ছেলে খুশিতে রয়েছে। বাদ বাকি ওর ভালো মন্দ তো বোঝার এখনো বয়স ওর হয়নি বাচ্চা, তো সেই কারণে বলছি যে হ্যাঁ খুশিতে রয়েছে, ঠাকুমা দাদু বাবার সাথে খুশিতে রয়েছে। কিন্তু তুই তো বড়, তুই তো মা, কাঁথার খোঁজ করার আগে ছেলের খোঁজ করা উচিত ছিল। এই কমেন্ট যে বা যারা করে বা যারা এই সম্বন্ধে কথা বলে, আমি তাদের সাথে 100% সহমত। কাঁথার খোঁজ করার আগে ছেলের খোঁজ করা উচিত ছিল। যখন তোর কষ্ট হতো, একদম খাঁটি কথা, তোর কাউকে কষ্ট বোঝাতে হবে না, তুই বাধ্য নোস, সেটাও একদম সত্যি কথা। কিন্তু মানুষ নিজের মতামত জানাতে কিন্তু এক চুলো দেরি করবে না বা এক চুলো আলসেমি করবে না, মতামত জানাতে এক চুলো আলসেমি করবে না। তো সেখানটায় এই কথাটা ভীষণ বড় সত্যি কথা যে কাঁথা খুঁজেছিস কিন্তু ছেলের খোঁজ একবারও করিসনি। এই সমস্ত বিষয়গুলি না মানুষের মনে তোর প্রতি একটা নেগেটিভ ধারণা, তোকে নিয়ে একটা নেগেটিভ ধারণা মানুষের মনের মধ্যে তৈরি করেছে, ইনক্লুডিং মি, আমার মনের মধ্যেও কিন্তু তৈরি করেছে। তারপরে আমি এই বিষয়টা বহুবার বলেছি, যখন তুই ওখান থেকে চলে এসেছিস 7 মাস হয়েছে, তখন আমি বলেছি যে 7 মাসের মধ্যে কমসে কম 7 বার তো তুই দেখতে যেতেই পারতিস, মাসে একবার। আরে ওই তো নারী ছেঁড়া টান, একবেলা না দেখলেই তো মন আনছান করার কথা, আমি তো তাই জানি, দেখি মানুষকে, বুঝি, এখন বুঝিও। আধা ঘন্টার জন্য গেলে পরে আশপাশ করে কখন এসে কোলে নিয়ে জড়িয়ে আনবো, আর সেও অপেক্ষায় থাকে মা কখন আসবে। তো যাই হোক, অনেক কোয়েশ্চেন করার জায়গা তুই নিজে থেকে রেখে দিয়েছিস। এতদিন হয়ে গেছে, আজকে প্রশাসনের সাহায্য নিয়ে তুই কি একবার দেখা করতে যেতে পারতিস না? পারতিস তো। তোর ছেলেকে তুই দূর থেকে কেন দেখবি, কাছ থেকে দেখবি, জড়িয়ে ধরবি। সংসারে অশান্তি হতেই পারে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য কমন ব্যাপার হয়ে গেছে এখন। মানে মনোমালিন্যটা তো বরাবরই ছিল, মনোমালিন্য হয়ে আলাদা হয়ে যাওয়া, ডিভোর্স হয়ে যাওয়া কমন ব্যাপার হয়ে গেছে এখন। কিন্তু তার মধ্যে থেকে নারী ছেঁড়া যে টান, সেটা তো মডার্ন হয়ে যায় না, না, সেটার প্রতি মমতার মধ্যে মমতা, মায়া, মোহ, এইগুলো কোনোদিনও মডার্ন হতে পারে না। বরঞ্চ বলবো আগেকার দিনে তাও 10টা 5টা সন্তান জন্ম দিত, তাদের মধ্যে যদি কারোর সাথে দুর্ঘটনাবশত কেউ যদি নাও থাকতো, বাকি সন্তানগুলোকে দিয়ে ঠিক একটা সময় রিকভার হয়ে যেত বাবা মা সবাই। কিন্তু এখনকার দিনে একটা ঊর্ধ্বে দুটো,
দুটোর বেশি তো কেউ নেয়ই না। সেখানে তোর প্রথমবার মা, একটা সন্তান, সেখানে তোর তো মানে কি বলবো, হাহাকার করার মতন অবস্থা হওয়ার কথা ছিল, আমরা কেউ দেখিনি। হতে পারে তোর ভেতরে ভেতরে, কিন্তু ওই যে আমরা দর্শক, আমরা যেটা বাইরে দেখব সেই নিয়ে বিচার করব, যেটা কিনা আমরা নেগেটিভ বলতে চাই। ঠিক যেরকম কিনা মিনাকে কিন্তু দেখেনি যে দীপ্তর বাড়িতে জন্মদিন সেলিব্রেট করতে গেছে, কিন্তু তবুও বলেছে। কিন্তু মিনা যে বলছে যে আমি কান্না করেছি, সেটা কিন্তু কেউ বিশ্বাস করবে না। অ্যাকচুয়ালি আমরা মানুষেরা হচ্ছি, আমাদের মনের মধ্যে যেই কথাগুলো থাকে সেটাকে আমাদের মতন করে বসিয়ে নিই। আমি পারিনি বলে আজকে আমি এই জায়গায়, আমি পারিনি বলে আজকে আমি এই জায়গায়। আজকে আমি মিনাকে সত্যি একটা সময় ছিল যে ভালোবাসতাম, ঠিক আছে, কিন্তু তারপরেও ওর খারাপ দিকগুলো দেখে যে একটা মানুষ পুরোটা ভালো হতে পারে না, তাই ওর মধ্যে খারাপটা থাকা খুব স্বাভাবিক। তোর খারাপটা নিয়ে কিন্তু আমি কথা বলতে ছাড়িনি, আর সেই কারণেই আমি আজকে মিনার কাছেও খারাপ হয়ে গেছি। হোয়াট এভার, তাতে আমার কিছু যায় আসে না। তো যেই বিষয়টা নিয়ে তুই বলেছিস যে একটা বছর হয়ে গেল কাছ থেকে দেখতে পাই না, সেটা তোর নিজের দোষে, নিজের দোষে দেখতে পাস না। পুলিশের সাহায্য নিয়ে যেতিস, কার বাবার ক্ষমতা ছিল তোর ছেলেকে তোর কাছ থেকে আদর করার থেকে তোকে আটকায়? তোর স্বামীরও ক্ষমতা ছিল না। তো এই আজকের টাইটেলটা দেখে আমার একটু রাগই হয়েছে, যেখানটায় তুই পারতিস ছেলের কাছে যেতে, ছেলেকে জড়িয়ে ধরতে, ছেলেকে একদিন নিজের কাছে নিয়ে রাখতে, তুই করিসনি, তুই করিসনি, বুঝতে পেরেছিস? আর আমরা অনেক কিছুরই জলজ্যান্ত সাক্ষী রয়েছে। যেদিন ফোনদীপ তোর চ্যানেলে 2টো স্ট্রাইক মারলো, তারপরে গিয়ে তোর টনকটা নড়লো যে হ্যাঁ ছেলেকে এবার আনতে হবে। ছেলের জন্য কষ্ট পাচ্ছিলিস, সেটা খুব স্বাভাবিক এবং সেটা সত্যি কথাও আমি জানি। কিন্তু এই যে ছেলেকে হঠাৎ করে নিজের কাছে নিয়ে আসার কথা, এটা কিন্তু স্ট্রাইকটা না পড়লে তোর মধ্যে আসতো না। এটা একদম বাস্তব সত্যি কথা। আমি চাইলেও ইগনোর করতে পারবো না, আর ইগনোর করতে চাইও না। সবশেষে বলবো, ওইখান থেকে যদি ছেলেটা তোর কাছে চলে আসে খুব ভালো হবে। এবার দেখা যাক ভগবান কি ঠিক করে রেখেছেন তোর জন্য, তোদের ছেলের জন্য আর ফোনদীপের জন্য। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।